ডিয়ার ভিউয়ার্স, সমসাময়িক আন্তর্জাতিক নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক বিষয়ভিত্তিক অনুষ্ঠান জিওপলিটিক্যাল শো দ্য চেস বোর্ডে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার। বাংলাদেশ এবং বহির্বিশ্বে ঘটিত যে সকল পলিটিক্যাল ইনসিডেন্টস রয়েছে বা জিওপলিটিক্যাল ফিনোমিনা রয়েছে, সেগুলোর একটি সিস্টেম্যাটিক এক্সপ্লেনেশন এবং একাডেমিক এবং এক্সপার্ট ভ্যালিডেশন আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্যই আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রতিটি এপিসোড থেকে আমরা সকলে কিছু না কিছু শিখে যেতে পারবো। আমাদের আজকের টপিক থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার মধ্যে যে সীমান্ত সংঘর্ষ চলছে বা তাদের মধ্যে যে বর্ডার কনফ্লিক্টটা চলছে, তার রিজিওনাল ইমপ্লিকেশনস বা আঞ্চলিক প্রভাব কি হতে পারে, আমরা সেই বিষয়ে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। There have been further cross-border exchanges between the Thai military and Cambodian troops a day after deadly fighting broke out. Bangkok is warning that the conflict could move towards war. According to Bangkok, 15 people, all but one of them civilians, were killed yesterday. Nearly 50 others were hurt. Cambodian forces had fired rockets into a border village which killed at least 11 civilians and one soldier. We have breaking news to bring you that Thailand and Cambodia, the two neighbours, have agreed an unconditional ceasefire to end days of fighting along their border. Now, these are the two leaders shaking hands at the end of a press conference in Malaysia. That's where the talks happened, announcing the pause in the violence. It will come into effect midnight local time. President Trump had warned both sides that he wouldn't sign a trade deal with either countries until a ceasefire had been agreed. প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমাদের সাথে স্টুডিওতে প্রেজেন্ট আছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল বাইজিদ সারওয়ার স্যার। স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ ফারহান ইন্তিসার খালেদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের এই শোতে আমাকে আমন্ত্রণ জানার জন্য। অবশ্যই স্যার, ইট ইজ আওয়ার প্লেজার। স্যার, আমরা কি শুরু করতে পারি আলোচনাটা? হ্যাঁ, প্লিজ। অবশ্যই স্যার, এই যে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার মধ্যে যে এখন একটা সীমান্ত সংঘর্ষ চলছে, এটা কিন্তু নতুন না, কিন্তু আমরা অনেকে কিন্তু এই বিষয়ে জানি না। বিশেষ করে সাধারণ জনগণ যারা আছে, যে হয়তো চায়ের দোকানে বসে তারা ডিসকাস করছে, তারাও কিন্তু এই বিষয়ে তেমন কিছু, মানে যে হিস্টোরিক্যাল কনটেক্সট আছে, তারা তেমন কিছু জানে না। আপনি কি আমাদেরকে একটু এনলাইটেন করবেন? আমরা জানি যে ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ড এটা দক্ষিণ পূর্ব এশিয়ার দুটো দেশ। দুটো দেশেই কিন্তু বৌদ্ধ ধর্মের প্রাধান্য এবং দুইটা দেশেই কিন্তু কনস্টিটিউশনাল মোনার্কি, মানে রাজতন্ত্র দুটা। কিন্তু তাদের বর্তমান সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, কিন্তু ক্যাম্বোডিয়া প্রাচীন একটা লিগেসির জন্য তারা থাইল্যান্ডকে এবং ভিয়েতনামকে তাদের শত্রু মনে করে, এবং এর ফলে আমরা দেখব যে বিভিন্ন সময় কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ড এবং ভিয়েতনাম দুটো দেশেরই সম্পর্কে অবনতি ঘটে এবং যে খুব সম্প্রতি ঘটেছে। খুব সংক্ষেপে বলতে গেলে যে আপনারা জানেন যে ক্যাম্বোডিয়া ছিল একটি ফরাসি উপনিবেশ, এবং ফরাসি অথবা যে কোনো কলোনিয়াল শাসনের একটা লিগেসি বা খারাপ লিগেসি হলো বর্ডার ডিমার্কেশন, এবং এটা আমরা আমাদের দক্ষিণ এশিয়াতেও আমরা দেখেছি। তো ওখানে 1863 থেকে 1953 পর্যন্ত ক্যাম্বোডিয়া ফ্রান্সের একটা কলোনি ছিল। অন্যদিকে থাইল্যান্ড কিন্তু কখনো কোনো কলোনি ছিল না, সবসময় স্বাধীন দেশ। 1907 সালে প্রথম ফরাসি শাসক তারা একটা কম্বোডিয়া এবং থাইল্যান্ডের একটা ম্যাপ তৈরি করে, এবং এই ম্যাপটা নিয়েই পরবর্তীকালে সমস্যা হয়। আর 1953 সালে যখন কম্বোডিয়া স্বাধীন হয়, এরপরে 1962 সালে ক্যাম্বোডিয়া থাইল্যান্ডের বর্ডারে প্রায় 2000 ফিট উপরে একটা মন্দির রয়েছে, প্রিয়া বিহার। প্রিয়া শব্দটা হলো সংস্কৃত থেকে সেক্রেড টেম্পল। ক্যাম্বোডিয়া দাবি করে যে এটা তাদের, অন্যদিকে থাইল্যান্ডও দাবি করেছে যে এটা তাদের। এটা আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এটা চলে যায়, এবং সেখান থেকে আইসিজে রায় দেয় যে এটা কম্বোডিয়ার অন্তর্ভুক্ত। কিন্তু এটা নিয়ে থাইল্যান্ডের আপত্তি ছিল, এবং এর ফলেই 1962 সালেও আজকের মতো সাম্প্রতিককালে যে যুদ্ধটা হলো, এরকম যুদ্ধ হয়েছিল। এর পরবর্তীতে 2008 সালে এই মন্দিরটা, এই প্রিয়া বিহারকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেয়। তখন আবার থাইল্যান্ড এটা নিয়ে আপত্তি করে, এবং এর পরম্পরায় 2011 সালে
এই বিষয়টা নিয়েই দুই দেশের ভিতর একটা উত্তেজনা দেখা দেয় এবং একটা ছোটোখাটো সীমান্ত যুদ্ধ হয়। এটা একটা মন্দির। আরেকটা মন্দির রয়েছে, এটা হলো প্রাসাদ তামুন। প্রাসাদ তামুনটাও এটাও একটা টেম্পল, হিন্দু টেম্পল, কিন্তু এটা পড়েছে থাইল্যান্ডের ভেতর। আচ্ছা, কিন্তু ক্যাম্বোডিয়ানরা দাবি করে যে যেহেতু এটা প্রাচীনকালে তাদের রাজারা তৈরি করেছে, সুতরাং এটা তাদের। সুতরাং এই দুটো টেম্পল নেই আসলে ঘটনার সূত্রপাত। তবে এছাড়াও সাম্প্রতিককালে এই দুটো মন্দির ছাড়াও ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ডের দুটো খুব গুরুত্বপূর্ণ ফ্যামিলি, ক্যাম্বোডিয়ার হুনসেন ফ্যামিলি এবং থাইল্যান্ডের থাকসিন সিনাওয়াত্রা ফ্যামিলি, দুটো খুব পাওয়ারফুল ফ্যামিলি। তাদের পারিবারিক দ্বন্দ্ব কিন্তু এই সাম্প্রতিক কালের যে বর্ডার কনফ্লিক্ট, এটাও একটা কারণ। এটা আমি পরে একটা আলোচনা করব। এখন একটা পয়েন্ট মনে হতে পারে যে এত উপরে ক্যাম্বোডিয়া থাই বর্ডারে 2000 ফিট উপরে দুটো হিন্দু টেম্পল কিভাবে তৈরি হলো, এটা ভেরি ইন্টারেস্টিং। 5ম শতাব্দীতে তৎকালীন প্রাচীন ভারত থেকে বণিকরা বা ব্যবসায়ীরা তারা দক্ষিণ পূর্ব এশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া আপ টু ইন্দোনেশিয়া তারা কিন্তু বাণিজ্য করত এবং মৌসুমি বায়ুর ফলে প্রায় 3 মাস ব্যবসায়ীদের ওসব দেশে থাকতে হতো। এর ফলে বিভিন্ন সময় বণিকরা ওখানে যায়, তারপরে হিন্দু পুরোহিত বা ব্রাহ্মণ তারাও যায় ওখানে। এভাবে একটা হিন্দু ধর্মের প্রভাব ওখানে পড়েছিল, অথবা ভারতীয় একটা প্রভাব পড়েছিল এবং এরই প্রভাবে কম্বোডিয়ার একজন রাজা উনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। এর ফলে 8ম শতাব্দীতে ক্যাম্বোডিয়াতে অ্যাঙ্কোরিয়ান সভ্যতার প্রসার লাভ করে, খুব বিখ্যাত সভ্যতা অ্যাঙ্কোরিয়ান সভ্যতা। পরবর্তী 600 বছর অ্যাঙ্কোর সভ্যতা শুধু ক্যাম্বোডিয়া না, থাইল্যান্ডের কিছু অংশ, লাওসের কিছু অংশ এবং ভিয়েতনামের কিছু অংশ দিয়ে একটা বিশাল সাম্রাজ্য ছিল ওটা। তো এটাও কিন্তু, এবং এই বৃহত্তর যে অ্যাঙ্কর সাম্রাজ্য, এটাও কিন্তু পরবর্তীকালে কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের এবং কম্বোডিয়ার সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক অবনতির একটা কারণ হয়েছে। যাকে আমরা বর্তমান সময় চলে আসি। এবছরের অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসে একটা ঘটনা ঘটে, যে আমি বললাম যে থাইল্যান্ডের ভিতর যে টেম্পলটা, যেটা ক্যাম্বোডিয়ানরা মনে করে যে তাদের টেম্পল, এই মন্দিরটার নাম হলো প্রাসাদ থা মুয়ান। প্রাসাদ মানে প্রাসাদ, আমাদের যে প্রাসাদ বলি। ক্যাম্বোডিয়ার একদল পর্যটক ওখানে মন্দিরে যায় এবং ওরা যে হয়তো আবেগের ফলে ওরা জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে মন্দিরের ভেতর। তো এটা নিয়ে থাইল্যান্ডের সেনাবাহিনী বাধা দেয় এবং এর ফলে একটা উত্তেজনা তৈরি হয়। এরপরে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। তৎকালীন প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তায়াং নাং সিনাত্রা, মানে সিনাত্রার মেয়ে, উনি কম্বোডিয়ার বিখ্যাত শাসক, বর্তমানে উনি ক্ষমতায় নেই কিন্তু খুব প্রভাব আছে, মিস্টার হুন সেন। দীর্ঘদিন উনি 40 বছর প্রধানমন্ত্রী। হুন সেনকে উনি টেলিফোন করেন। তিনি তাকে আঙ্কেল বলে সম্বোধন করেন, কারণ তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। এবং টেলিফোনের কথার এক প্রসঙ্গে তিনি থাই সেনাবাহিনীর একজন কমান্ডারের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এটা পরে যখন ভাইরাল হয়ে যায়, তখন হুন সেনের সঙ্গে প্রাইম মিনিস্টার তাইং নং সিনাত্রার সম্পর্ক খারাপ হয়ে যায় এবং এই টেলিফোনটা ফাঁস হওয়ার ফলে প্রধানমন্ত্রিত্ব চলে যায় এবং এখন তিনি আর প্রধানমন্ত্রী নাই, নতুন একজন প্রধানমন্ত্রী হয়েছে। তো এটা একটা ইন্টারেস্টিং হলো যে আপনার দুইটা ডাইনেস্টির খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেটাই এখন আবার রাজনীতির কারণে খারাপ হয়ে গেল। অবশ্যই এটা গেল 28 ফেব্রুয়ারির ঘটনা। এর পরবর্তীতে মে মাসে একজন ক্যাম্বোডিয়ান সৈনিক নিহত হয় থাই বর্ডারে। এর ফলে দুই দেশে উত্তেজনা তৈরি হয় এবং গোলাগুলি হয় বর্ডার সীমান্তে। এবং এরপরে এটা খুব মারাত্মক পর্যায়ে চলে গেলে দুই দেশই তাদের যে কূটনৈতিক যে পর্যায় সেটা থেকে নামিয়ে আনে। তারা কিছু কূটনীতিককে তারা নিজেদের দেশে নিয়ে যায়। জুলাই মাসে অর্থাৎ 23 জুলাই একটা বড় ঘটনা ঘটে। সেখানে একদল থাই সৈনিক তারা আহত হয় বেশ কয়েকজন এবং একজন নিহত হয় মাইনে। এবং
থাইল্যান্ড দাবি করে যে এটা ক্যাম্বোডিয়ানরা করেছে। এটাই হলো একেবারে সর্বশেষ ঘটনা, যার ফলে 24 তারিখ থেকে যুদ্ধ শুরু হয়, সীমান্ত যুদ্ধ শুরু হয়। এবং সবচেয়ে আশ্চর্য হলো যে আমি যেটা বললাম যে পর্যায়ক্রমে উত্তেজনা বাড়ছিল দুই দেশেরই, এবং 24 তারিখ যখন যুদ্ধ শুরু হয়, 24 থেকে 28 তারিখ 5 দিনের ভেতর ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ডের 6টা প্রদেশে এটা ছড়িয়ে পড়ে যুদ্ধ, এবং বেশ বড় রকমের যুদ্ধ হয়েছে। সেখানে ক্যাম্বোডিয়া তাদের মাল্টিপল রকেট লঞ্চার দিয়ে আঘাত করেছে ক্যাম্বোডিয়াতে। থাইল্যান্ড F-16 বিমান দিয়ে বোমা বর্ষণ করেছে। তারপর দুইটি দেশেরই বিভিন্ন স্থাপনায় ক্ষতি হয়েছে, মন্দিরে ক্ষতি হয়েছে। দুই দেশে প্রায় 2 লক্ষ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে চলে যেতে হয়েছে, অর্থাৎ ইভ্যাকুয়েট করতে হয়েছে। মানে 5 দিনের যুদ্ধের হিসাবে কিন্তু এটা বেশ বড় একটা ব্যাপার। অবশ্যই স্যার। তো যাকে এটার পরে যেটা হলো যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে তাদের যে প্ল্যাটফর্ম আসিয়ান চেষ্টা করছিল এই যুদ্ধটা বন্ধ করার, এবং শেষ পর্যন্ত 28 তারিখে যুদ্ধটা বন্ধ হয়েছে। জি স্যার। ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ডের এই যুদ্ধটা আমি ব্যক্তিগতভাবে খুব ফলো করছিলাম। এর কারণটা হলো যে আমি ক্যাম্বোডিয়াতে পিসকিপার হিসাবে 1 বছর ছিলাম। আচ্ছা স্যার। পিসকিপার হিসাবে আমি থাইল্যান্ডেও ছিলাম, কারণ থাইল্যান্ডে আমাদের একটা হেডকোয়ার্টার ছিল এবং আমরা বর্ডার সীমান্ত অতিক্রম করে আমরা থাইল্যান্ডে যেতে পারতাম। আমাদের প্রায় 1000 শান্তিরক্ষী ওখানে কাজ করেছে, আমার সহ। আমাদের সবার জন্য একটা অস্বস্তিকর একটা ব্যাপার ছিল যে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া দুইটা ফ্রেন্ডলি দেশ, এবং বাংলাদেশের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে দুটা দেশেরই। যুদ্ধ এভাবে এরকম যুদ্ধ হওয়া উচিত না। আপনার তো একটা বই আছে স্যার, আমার কাছেই আছে এটা, মূলত যে ক্যাম্বোডিয়া একজন শান্তি সেনার জার্নাল। তো এখানে যে আপনি ইনসাইটসগুলো দিয়েছেন, আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে, যাদের এই বিষয়ে ফার্দার কোনো এক্সপ্লেনেশন অথবা ইনডেপথ এক্সপ্লোরেশন দরকার। তো বইটার নাম হচ্ছে কম্বোডিয়া শান্তি সেনার জার্নাল। আপনারা অবশ্যই এটাকে চেক আউট করবেন। যে আমার কাছে ক্যাম্বোডিয়ার একটা ম্যাপ আছে, তো এখানে যে আমি রেড জোনস বা হট জোনস যদি বলি, যেখানে কনফ্লিক্টটা বেশি আপনার প্রলিফারেটেড হয়েছিল, আপনি কি আমাকে একটু দেখাতে পারেন? হ্যাঁ, এটা হলো ক্যাম্বোডিয়ার ম্যাপ, এবং এর উত্তর দিকে থাইল্যান্ড, পশ্চিমেও থাইল্যান্ড, লাওস রয়েছে ক্যাম্বোডিয়া উত্তরে, ভিয়েতনাম পূর্বে এবং দক্ষিণে। যে দুটি টেম্পল নিয়ে কনফ্লিক্ট রয়েছে, একটা হলো প্রিবিহার, একেবারে থাই ক্যাম্বোডিয়া বর্ডারে, এটা পাহাড়ের ডেনক্র্যাক পাহাড়ের উপরে। আর আরেকটা টেম্পল যেটা বললাম প্রাসাদ ফার্ম 1, এটাও ডেনক্র্যাক পাহাড়ের উপরে, কিন্তু এটা থাইল্যান্ডের ভেতরে। এটা প্রিবিহার ক্যাম্বোডিয়ার ভেতরে, আর প্রাসাদটা হলো থাইল্যান্ডের ভেতরে। এই দুটো নিয়েই হলো কনফ্লিক্ট। থ্যাংক ইউ সো মাচ। এই আসিয়ানের কথাটা যা আপনি বললেন স্যার, দর্শকদেরকে বলে রাখি, আসিয়ান হচ্ছে দি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এখানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে 10টি দেশ রয়েছে তাদের একটি রিজিওনাল অর্গানাইজেশন বা আঞ্চলিক প্রতিষ্ঠান। এখানে তারা একে অপরের সাথে তারা কোঅপারেট করে, তারা ট্রেড, ইনভেস্টমেন্ট এই সকল ব্যাপার, এবং একই সাথে যে কোনো ধরনের পিস, সিকিউরিটি সকল বিষয়ে তারা একে অপরের সাথে কোঅপারেশন এবং কোলাবোরেশন করে থাকে। তো স্যার, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি যে আসিয়ানের কথা বলছেন, আসিয়ান চেষ্টা করেছে থামাতে। আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এটা 1967 সালে তৈরি হয়। আসিয়ান নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এটা ঠিক। তবে আসিয়ানের পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক অ্যাচিভমেন্টের থেকে তাদের অ্যাচিভমেন্টটা বেশি রয়েছে ট্রেড এবং কমার্স, এটাতে তারা বেশ সাকসেসফুল। এবং আসিয়ানের আরেকটা সমস্যা হলো যে আসিয়ান কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করে না, এবং এর ফলে আমরা দেখেছি যে মিয়ানমারে যে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে, আসিয়ান এখানে তাদের ভূমিকা রাখতে পারেনি। এটা ঠিক যে তাদের ভূমিকা রাখতে পারেনি, কিন্তু আমরা যদি মূলত বিশ্ব সাউথ ইস্ট এশিয়াতে আমাদের যেটা সার্ক যে প্ল্যাটফর্মটা রয়েছে, সেই তুলনায় আসিয়ান অবশ্যই অনেক ইফেক্টিভ। এবং এই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যে সীমান্ত যুদ্ধ, এটা কিন্তু শেষ পর্যন্ত আসিয়ানই ইন্টারফেয়ার করেছে, এবং আসিয়ানে বর্তমান সভাপতি যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী,
মিস্টার আনোয়ার ইব্রাহিম তিনি উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি দুদেশের প্রধানমন্ত্রীকে ডেকেছেন। 28 তারিখ রাত্রে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এই যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তারও একটা ভূমিকা রয়েছে, আর এখানে চীনেরও একটা ভূমিকা আছে। জি 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 স্যার। চীনেরও একটা ভূমিকা আছে, কারণ দক্ষিণ পূর্ব এশিয়া চীন খুবই গুরুত্বপূর্ণ একটি পরাশক্তি এবং দিন দিন তাদের প্রভাব বাড়ছে। এই রিজনগুলোতে, দক্ষিণ এশিয়ার মতো রিজনে আপনার চায়না এবং ইউএস এর কোনো প্রক্সি কনফ্লিক্ট হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং আমি নিজে এই বিষয়টাতে একটা আগ্রহী এবং আমি এটা নিয়ে ফলো করি এই বিষয়টা। সেটা হলো যে আপনার দক্ষিণ পূর্ব এশিয়াতে যদি আমরা থাইল্যান্ডের কথা বলি, থাইল্যান্ড দীর্ঘদিন ধরে তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক, এবং এখানে সিয়াটো হেডকোয়ার্টারও কিন্তু ছিল এক সময় থাইল্যান্ডে, এবং তারা দীর্ঘদিন 50 শতক থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা খুব বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে, এবং থাইল্যান্ডের সঙ্গে কিন্তু চীনেরও ভালো সম্পর্ক বর্তমানে। অন্যদিকে ক্যাম্বোডিয়ার সঙ্গে চীনের খুবই ভালো সম্পর্ক, এবং ক্যাম্বোডিয়াতে চীনের একটি পোর্ট রয়েছে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে চীন অনেক বিনিয়োগ করেছে। চীনের সঙ্গে ক্যাম্বোডিয়ার সম্পর্ক বেশি ভালো। এটা সেদিক থেকে যদি যুদ্ধটা সর্বাত্মক যুদ্ধে চলে যেত, তাহলে হয়তো তখন আমরা এই ধরনের একটা সমীকরণ হয়তো হতে পারত আমেরিকা এবং চায়না। তবে আরেকটু বলে রাখি যে কোনো পর্যবেক্ষক দক্ষিণ পূর্ব এশিয়াতে নতুন নিউ কোল্ড ওয়ার বা নতুন স্নায়ুযুদ্ধের কথা বলছেন, এবং সেটা সম্ভবত বার্মাকে নিয়ে হতে পারে, এবং বার্মাতে চীনের প্রভাব ব্যাপকভাবে বেড়েছে, এবং এই প্রভাবটা কাউন্টার করতে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার যে বলয় যেটা রয়েছে বা বিভিন্ন জোট রয়েছে তারও কিছু উদ্যোগ নিতে পারে। তখন কিন্তু আপনি যেটা বলছেন যে এখানে একটা নতুন একটা স্নায়ুযুদ্ধ, নিউ কোল্ড ওয়ার, এটার দেখা দিতে পারে। আইসিজে যে 2013-তে তাদের যে ভার্ডিক্টটা দিল, সেটা কিন্তু ক্যাম্বোডিয়ার ফেভারে দিয়েছিল। তো সেটা দেওয়া সত্ত্বেও এটা কিন্তু ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশনস কিন্তু ওখানে ম্যান্ডেট করেছে যে লাইক দিস ইজ হাউ ইট ইজ। তো স্যার, এই সেম ইস্যু আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন ওয়ারেও হচ্ছে, অথবা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হচ্ছে, এবং আনফর্চুনেটলি ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে হচ্ছে। এটাই কি আসলে আমরা মানে যেদিকে আগাচ্ছি যে এখন সবাই পেশি শক্তি প্রদর্শন করছে? ইজ দিস দ্য নিউ নর্মাল স্যার? এটা ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা সাম্প্রতিককালে যতগুলো কনফ্লিক্ট দেখছি, আপনি যদি দেখেন রাশিয়া এবং ইউক্রেনের, ইউক্রেন একটা স্বাধীন দেশ, সেখানে তারা যদিও অনেকে এটাকে স্পেশাল অপারেশন বলে, বাট এটা আগ্রাসন একটা দেশে। আমরা গাজাতে দেখছি ইসরায়েলের অকল্পনীয় গণহত্যা, তারপরে ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অংশীদার ছিল এই যুদ্ধে, এবং ভারত পাকিস্তানের বিষয়টা দেখলাম এপ্রিল মাসে, এবং তারপরে যদি বলা যায় থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার, যেটা সাম্প্রতিককালে যে আমরা প্রবণতাটা দেখছি যে হার্ড পাওয়ারের প্রয়োগটা বেশি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং এভাবে যদি চলতে থাকে, হার্ড পাওয়ারের প্রভাবটা বেড়ে যায়, তাহলে যেটা আমরা বলি যে সিকিউরিটি অফ এ স্মল স্টেট, ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা, যেটা আগে খুব আলোচনা হতো, এটা কিন্তু একটা হুমকির মুখে পড়বে। এবং এরকম পরিস্থিতিতে মানে আমাদের জন্য, আমরা যদি আয়তনের দিক থেকে যদি বলি বাংলাদেশ একটা স্মল স্টেট, সেটা কিন্তু আমাদের একটা চিন্তার বিষয়। কিন্তু এই জন্য যে কনসিয়াসনেস হওয়া দরকার, বা এর জন্য যে প্রতিবাদ হওয়া দরকার, তারপর সংগঠিত হওয়া দরকার বিভিন্নভাবে, এটা আমরা হতে দেখছি না।
এটা একটা দুঃখজনক ব্যাপার এবং এর ফলে আমরা দেখছি যে যাদের শক্তি হার্ড পাওয়ার রয়েছে তারাই কিন্তু প্রভাব বিস্তার করছে। এটা আমি বলবো যে আন্তর্জাতিক সম্পর্কের এটা একটা অ্যালার্মিং দিক। এটা আমাদের অবশ্যই এ ব্যাপারে আমাদের ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে সচেতন হতে হবে। তো এই অবজারভেশন থেকে যদি বলি স্যার, বাংলাদেশেরও তো দুটো খুবই প্রমিনেন্ট নেইবার্স আছে। তো এই যে এই দুইটা নেইবার্স, আমরা কি এখান থেকে কোনো লেসন্স নিতে পারি, বা আমাদের কি কোনো প্রিকশনস নেওয়া দরকার যে আমরাও কি সিমিলার কোনো সিচুয়েশনে, এমন আনফর্চুনেট কোনো সিচুয়েশনে পড়তে পারি অ্যাজ এ কান্ট্রি? বাংলাদেশ এবং মিয়ানমারের বাউন্ডারির কথা আমরা চিন্তা করি। এখানে আমাদের একটা সুবিধা হলো, ভারতের সাথে আমাদের সীমান্ত নিয়ে দীর্ঘদিন একটা সমস্যা ছিল। তবে 2015-তে আমাদের যেটা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট LBA, যেটা 2015, যেটা আরও আগে হওয়া উচিত ছিল, যেটা মূলত ভারতের কারণেই দেরি বিলম্ব হয়েছে। মানে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 2015-তে মোটামুটি এই বিষয়গুলো সেটেল হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমাদের যে ইনক্লেভ যেগুলো ছিল ভারত বাংলাদেশের ভিতরে, এটা সেটেল হয়ে গেছে এবং আমি যতদূর জানি যে আমাদের এ ধরনের কোনো সমস্যা নেই। মিয়ানমারের সঙ্গেও আমাদের বাউন্ডারি যেটা ছিল ওটা সেটেল, এবং সমুদ্রে নিয়েও যেটা আমাদের ভারত এবং মিয়ানমারের সঙ্গে ছিল এটাও সেটেল হয়ে গেছে দুটাই। কিন্তু এটা হলো বিশেষত ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তটা কিন্তু যতই দিন যাচ্ছে আমি বলবো যে নিরাপত্তার দিক থেকে আরও একটা উদ্বেগজনক পরিস্থিতির দিকে যাচ্ছে। এটা ঠিক বাউন্ডারি ডিমার্কেশনের জন্য এটা অন্য সমস্যা, যেটা এটা মাইগ্রেশন হতে পারে, তারপরে এখন যেটা পুশিং করছে ভারত, তারপরে সীমান্ত হত্যা যেটা হচ্ছে, এটা গত 1 বছরও কিন্তু আমরা যেটা সরকার পরিবর্তনের পর আমরা ভেবেছিলাম যে এটা হয়তো বন্ধ হবে, কিন্তু হয়নি। এটা সীমান্ত হত্যা চলছে ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, এবং ওখানে নতুন করে মিয়ানমারেরটা আপনারা জানেন যে নতুন করে রোহিঙ্গা শরণার্থীরা গত 3 মাসে প্রায় 1.5 লাখ এসেছে, এবং ওখানে আরাকানে নতুন নতুন গেরিলা সংগঠন হয়েছে, এবং এর প্রভাবে আমাদের সীমান্ত আরও উত্তপ্ত হতে পারে বা আরও অরক্ষিত হয়ে গেল। সেই জন্য ক্যাম্বোডিয়া থাইল্যান্ড বর্ডারে যেমন সংঘর্ষ হয়েছে, আমাদের অবশ্যই আমাদের যে সীমান্ত রয়েছে, বিশেষত বাংলাদেশ ভারত সীমান্ত, এখানে নিয়ে আমাদের খুব গভীরভাবে ভাবতে হবে। থাইল্যান্ডে স্যার প্যান থাইজম একটা ফিলসফি কাজ করে, যেখানে হচ্ছে থাই ভাষী আপনার থাইল্যান্ডে, লাওস, ক্যাম্বোডিয়া এবং মিয়ানমারে যে থাই ভাষীরা আছে তাদেরকে নিয়ে গ্রেটার থাই কিংডম বা গ্রেটার থাই এম্পায়ার তৈরি করার একটা অ্যাম্বিশন কাজ করে থাইদের মধ্যে। এটার সাথে কি স্যার, অ্যাজ কন্ট্রোভার্সিয়াল অ্যাজ ইট সাউন্ডস, এই যে ইন্ডিয়াতে যে অখণ্ড ভারতের যে কনসেপ্টটা কাজ করে, এটা দুটোর মধ্যে কি কোনো মিল আছে? আমি প্রথমে থাইল্যান্ডেরটা বলি, যে থাইল্যান্ডে থাই কমিউনিটি মিয়ানমারের আছে, ক্যাম্বোডিয়ায় খুব বেশি নাই, লাওসে আছে, হ্যাঁ এরকম একটা আইডিয়া আছে, কিন্তু খুব বেশি না, এটা এত প্রমিনেন্ট না। কিন্তু আপনি পরে যেটা বললেন অখণ্ড ভারত, এটা বিশেষত বর্তমানে ভারতে ক্ষমতাসীন বিজেপি এবং RSS তাদের একটা এজেন্ডা, এবং গত 2023-এ সম্ভবত ভারত সরকার তাদের পার্লামেন্টে একটি ম্যাপ স্থাপন করেছে অখণ্ড ভারত, এবং সেখানে সম্ভবত আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ তো আছে, বার্মা পর্যন্ত আছে। এটা একটা মোটে গ্রহণযোগ্য না, এবং এই ধরনের অ্যাটিটিউড বা এই ধরনের ঘটনা বা এই ধরনের ধারণা আসলে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্কে খুবই ক্ষতিকর হতে পারে। এবং আপনি খেয়াল আছে যে 2023-এ এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ হয়েছিল, পাকিস্তান প্রতিবাদ করেছিল, নেপাল প্রতিবাদ করেছিল, বাংলাদেশ সরকার সেরকম প্রতিবাদ করেনি। তবে আমি যতদূর জানি যে
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তখন একটা ব্যাখ্যা চাওয়া হয়েছিল ভারতের, কিন্তু সেই ব্যাখ্যার ব্যাপারে আর পরে আমরা আলোচনা শুনিনি। তবে আমি মনে করি 2023-এ আমাদের এটা নিয়ে আরও প্রবলভাবে প্রতিবাদ করা উচিত ছিল। স্যার, এই যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে থাই ক্যাম্বোডিয়ান যে কনফ্লিক্টটা হলো, মোটামুটি তারা একটা স্ট্যান্ড স্টিলে এসেছে, আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে লেসনটা কি হতে পারে আমাদের জন্য? সীমান্তর বিষয়টা এত জটিল এবং এত সেন্সিটিভ। আপনি দেখেন যে এই সীমান্ত থেকে হঠাৎ করে কিন্তু 5 দিনে একটা বড় ধরনের যুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। ঠিক তেমনই আমাদেরও ভারত বাংলাদেশে এবং ভারত এবং মিয়ানমারের সঙ্গে এক ধরনের মেইনলি ভারতের সঙ্গে আমাদের গত গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের পরে গত 1 বছর ধরে কিন্তু একটা শীতল সম্পর্ক চলছে, এবং ভারতের পক্ষ থেকে বিশেষত বাংলাদেশের বিরুদ্ধে ইনফরমেশন ওয়ার বলা যায়, এটা চলছে, এবং বিভিন্নভাবে বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে বাধা দেওয়া হচ্ছে বাংলাদেশকে। তো এই একটা বিষয় খুব গুরুত্ব দেওয়া উচিত আমাদের। এই জন্য আমাদের সীমান্তে সুরক্ষাটা বা সীমান্তের নিরাপত্তাটা বাড়াতে হবে, এটা একটা লেসন। আর 2 হলো যে আপনার দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের যে একটা প্ল্যাটফর্ম, রিজিয়নাল প্ল্যাটফর্ম আছে আসিয়ান, এরা কিন্তু একটা রোল প্লে করলো। কিন্তু দক্ষিণ এশিয়ার কি অবস্থা? হোয়াট ইজ সার্ক? ভেরি আনফর্চুনেট। সার্ক কিন্তু বাংলাদেশের আইডিয়া কিন্তু সার্ক, এবং সার্ক আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রথম এটার কথা চিন্তা করেন, এবং পরে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ ওনার সময় সার্কটা গঠন হয়। কিন্তু পরবর্তীকালে ভারত পাকিস্তানের সম্পর্কর কারণে এবং মূলত ভারতের কারণেই আজ আমরা সার্ককে সেরকম কার্যকর ভূমিকা দেখছি না। সুতরাং যেভাবে হোক আমাদের সার্ককে কার্যকর করা উচিত, এবং এক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে যেতে, বিকজ সার্কের আইডিয়াটা বাংলাদেশের। অবশ্যই স্যার। বর্ডার ফোর্স থাকার কথা, কিন্তু সেখানে কিন্তু সেনাবাহিনী যুক্ত হয়ে গেল নিরাপত্তার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীকেও এরকম একটা ডিফারেন্স রাখতে হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ডিফারেন্স অর্জন না করলে আমরা আমাদের সীমান্ত নিরাপত্তা আমরা বাড়াতে পারবো। আমাদের এর জন্য আমাদের ডিফারেন্সটা বাড়াতে হবে, এক। এবং আমাদের বিভিন্ন সময় আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী যে আমরা যে ট্রেনিং যেটা করি, সীমান্ত ওরিয়েন্টেড ট্রেনিংটা আমাদের করতে হবে। কূটনৈতিক সম্পর্ক যেটা আমাদের বাংলাদেশে, যেটা আপনি বললেন যে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দুর্বলতা দেখিয়েছি বিভিন্ন সময়, শুধু আজকে না, বিভিন্ন সময় আমাদের কূটনৈতিক একটা দুর্বলতা আছে। এটা আমরা যদি কূটনৈতিকভাবে শক্তিশালী না হলে, সামরিকভাবে শক্তিশালী না হলে, আমরা কিন্তু সীমান্ত এবং সার্বিকভাবে দেশের নিরাপত্তা আমরা বাড়াতে পারবো না। এসব বিষয়ে আমাদের একটা গুরুত্ব দিতে হবে। আর আমি সবশেষে বলবো যে 5 দিনের হলেও যুদ্ধটা আপাতত শেষ হয়েছে, এবং আগামী 4 আগস্ট সেনাবাহিনী পর্যায়ে আলোচনা হবে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া, এবং আশা করি তারা এটা সলভ করতে পারবে। আমাকে এই শোতে ডাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার এই বিজি স্কেজুলের মধ্যেও আমাদের জন্য যে সময় করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার মধ্যে যে বর্ডার কনফ্লিক্ট চলছে সেটা সম্পর্কে নিটিগ্রিটি ডিটেলস যা দরকার ছিল এবং এটার এক্সপার্ট অপিনিয়ন আমাদের যতটা প্রয়োজন ছিল সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, এবং আশা করি পরবর্তী এপিসোডে আপনারা আমাদের সাথেই থাকবেন। আনটিল নেক্সট টাইম।